চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে আমাদের টপিক দিয়েছে রাখি রাখি গাঙ্গুলি। তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো নয়। ভালো না মানে তোমাদের আগেও বলেছি আমার প্রেশারটা খুব হাই থাকে, প্লাস অনেকগুলো ওষুধ আমি খাই, প্লাস গত বেশ কিছুদিন ধরে আমরা যে সোসাইটিতে থাকি সেখানে জলটা কন্টামিনেটেড। আমি জানি না কিসের সাথে সেগুলো জল মিশে গেছে, কিন্তু মারাত্মক। মানে সবাই বেশিরভাগ মানে অন্তত 35% মানুষ কিন্তু অসুস্থ, মানে পেটের গন্ডগোল, তারপরে ভমিটিং, এইসব। তো সেসব কারণে আমার মেয়ে আমরা বেশিভাবে এফেক্টেড। তো এই কদিন তো মানে মারাত্মক স্টমাক আপসেট, তারপরে ওই আমার মেয়ের একটা ভমিটিংয়ের একটা এখন একটু বেটার। ও আজকে অফিসে গেছে আর আমিও একটু বেটার। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের খুব কাছে রাখির দেওয়া, রাখি গাঙ্গুলি। তো রাখির দেওয়া টপিক হচ্ছে যে জিনিসগুলো কেনা যায় না সেগুলো যত্ন করতে হয়। তো এইটা বলতে গিয়ে আমি তোমাদের জন্য একটা ছোট্ট কবিতা লিখেছি। আজকে ক্যামেরাটা রাখা খুব একটা ঠিক হয়নি, ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। তো আজকে টপিকটা তোমাদের সাথে শেয়ার করব বলে একটা ছোট্ট কবিতা লিখেছি, আমার মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। সেটা হচ্ছে, নাইবা হলো দেখা, নাইবা পেলাম ঠিকানা তোমার, ভালো যে বেসেছি তবু। নাইবা হলো দেখা, নাইবা পেলাম ঠিকানা তোমার, ভালো যে বেসেছি তবু। মঙ্গলময় পদধ্বনি শুনেছি তোমার, নিয়েছি যে নিঃশ্বাস তোমারই স্মরণে। ধূসর সে দুপুরে ভালো না লাগা এক ধরেছিল যেন, সে প্রগাঢ় গ্রাসে। আমি এই জায়গাটা আরেকবার পড়ি, আমি আরেকবার পড়ছি। নাইবা হলো দেখা, নাইবা পেলাম ঠিকানা তোমার, ভালো যে বেসেছি তবু। মঙ্গলময় পদধ্বনি শুনেছি তোমার, নিয়েছি যে নিঃশ্বাস তোমারই স্মরণে। ধূসর সে দুপুরে ভালো না লাগা এক ধরেছিল যেন, সে প্রগাঢ় গ্রাসে। ভেবেছি তোমারই কথা, সন্ধ্যায় বাসায় ফিরেছে পাখিরা রোজ, আবার অপেক্ষায় গুনেছি দিন, আবার আসবে সে, আবার পাবো সে মুহূর্ত। ভেবেছি বারবার মনের কোন সে কোনায়, রেখেছি যত্নে তোমায়, জ্বালিয়েছি প্রদীপ রোজ। রাত শেষে রোজ বুঝেছি তোমায়, বারবার পেয়েছি পদধ্বনি তোমার। ঠিক করলাম এবার ছাড়ব না আর তোমায়, ঠিক সে মুহূর্তেই পেলাম ঠিকানা তোমার। যখন আমি ঠিক করলাম যে আর ছাড়া যাবে না তোমায়, ঠিক এতদিন আমি ঠিকানা পাচ্ছিলাম না, এবার আমি ঠিকানাটা পেয়ে গেলাম। ঠিক করলাম এবার ছাড়ব না আর তোমায়, ঠিক সে মুহূর্তে পেলাম ঠিকানা তোমার। তুমি আর আমি এলাম এক ঠিকানায় তুমি আর আমি এলাম এক ঠিকানায়, নতুন পথ চলা হলো শুরু। হ্যাঁ, তুমি আর আমি, তুমি যে সেই মঙ্গলময় জীবন আমার। তো আমি আসলে আমার জীবনটার কথাই কিন্তু তোমাদেরকে বললাম, যে মানে যে জিনিসগুলো কেনা যায় না সেগুলোর যত্ন করতে হয়। রাখি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর চিন্তাভাবনা করে তুমি টপিক দাও, খুব ভালো লাগে। তো সত্যি কথা যে আমাদের জীবনের মতো দামি বা যে জিনিসগুলো কেনা যায় না, জীবন তো ইচ্ছা করলে কেনা যায় না, মানে প্রচুর ধনী কিন্তু কোনো গ্যারেন্টি কি আছে জীবনকে কিনতে পাওয়া যায়? হয় না। জীবন পাওয়ার জন্য সে আশীর্বাদ চাই। কত মানুষ এখনও আজও যাদের সন্তান হয় না, তারা সন্তানের জন্য প্রার্থনা করছে। তো সেটাই বলছি, জীবন একবার যখন পেয়েছি, এতদিন ঠিকানা জানতাম না, এতদিন টেকেন ফর গ্রান্টেড ছিল জীবন। ও তো থাকবেই, ও তো আছেই। গতকালও ঘুম থেকে উঠেছি, আজকেও উঠেছি, আগামীকালও উঠবো না। এত সহজ নয়। আমাদের আগামীকাল ঘুম থেকে আমরা হয়তো উঠবো, কিন্তু জীবনটাকে চিনবো না হয়তো, আমাদের যদি ইচ্ছে না থাকে। তো সেইটাই বলছে যে একটা কিছু পেলেই তো হলো না, হীরের মতো দামি আমাদের জীবন, সেই জীবন নিয়ে আমরা কি করছি। তো সেটাই বলছি, সেটাকে মারাত্মক মানে পরম যত্নে সেই জীবনকে রাখা,
এর থেকে দামি বোধহয় আমরা হয়তো বলতে পারি যে একটা ভালোবেসে কেউ একটা গোলাপ দিয়েছে, কিংবা কারুর ভালোবাসা, কেউ আমায় ভালোবেসেছে, তো কেউ আমাকে আদর করেছে, কেউ আমায় রেসপেক্ট করেছে, কেউ আমাকে ভালো বলেছে, যাই ভালোবাসে এগুলো কেনা যায় না 100 বার, কিন্তু এগুলো সাথে নিয়েও যাওয়া যায় না। তো এগুলো সমস্ত কিন্তু রিলেটিভ, মানে অ্যাবসলিউট নয়। তো এটা আমার একদম নিজের অভিমত, আপনারা বা তোমরা আমার সঙ্গে সহমত নাও হতে পারো, এটা আমার একদম নিজের, যে সবচাইতে যে জিনিস কেনা যায় না সেটা জীবন, আর সেটার মতো অ্যাবসলিউট হয় না। বাকি যা কিছু, সে গোলাপ বলো, ফুল বলো, উপহার বলো, সেগুলো যদিও আমরা কিনি না, কিন্তু সেগুলো এই জাস্ট এই জন্মটার, মানে ওই আমি যখন চোখটা বন্ধ করব, আমার জীবনের মতো গিফট যখন শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন ওইগুলো কিচ্ছু আমি নিয়ে যেতে পারবো না। কিন্তু যেটা নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে আমার জীবনবোধ। এইটা তার জন্যই বলে যে গীতা এক অংশ যদি কেউ পড়ে আজকে রাতে ঘুমায়, পরদিন সে গীতা ভুলবে না, গীতাই তাকে মনে করাবে। তো ওটাই সাধন, বা আমাদের জীবনটাও তাই। গতকাল আমি ঝগড়া করলে বা কারুর সম্বন্ধে খারাপ কথা ভেবে যদি রাতে ঘুমোই, পরদিন আমার জীবন ওইখান থেকেই আবার শুরু হবে। তো জীবন এতটাই দামি, মানে আমি বারবার সেটা, কিন্তু হ্যাঁ ওই ঠিকানা, মানে নিজের জীবনকে দাম দিতে খুব একটা জানতাম না, মানে জানতাম না বলতে এখনও যে খুব একটা বাহ্যিকভাবে জানি তা না, মাইন্ড হয়তো মনটাকে মেনে নিয়েছি যে আমার জীবনটা মারাত্মক দামি। সে ঘুরে ফিরে কিন্তু আবার যে জীবনটা এতটাই দামি যে আজকে যদি রিও অফ গোল্ড, আজকে যদি বাঁচি, 10টা মানুষকে শেখাতে পারবো যে একদম ভয় পাবি না। দেখ আমি ভয় পাইনি, আমি উঠে দাঁড়িয়েছি রোজ রাত্রিবেলা যখন ঘুমোতে গেছি, আবার সেই মঙ্গলময় পদধ্বনি জীবন আমায় বলেছে তুই চুপচাপ ঘুমিয়ে পড়, রাতে সকালবেলা ঘুম থেকে ওঠ, আবার পারিসনি তো কী হয়েছে, আজকে কাল আবার চেষ্টা করিস। তো এই যে জীবনের গ্যারেন্টি, যতক্ষণ আমার জীবন আছে, জীবন আমার না থাকলে আমার সব কিছুই, কোনো প্রেম, কোনো ভালোবাসা, কোনো কিছুই কেনা না গেলেও সেগুলো সমস্ত রিলেটিভ, সেগুলো থাকবে না। অ্যাবসলিউট হচ্ছে আমার জীবন। তো ওই জন্যই বলে যে জীবনে দুঃখ আসা খুব প্রয়োজন। দুঃখ না আসলে না আমরা জীবনটাকে চিনতে পারি না, আমাদের কাছে জীবনটা খুব টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়। তো কি বলবো বলো তো, এরকম প্রচুর ঘটনা আছে। একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, যে যেদিন আমি জীবনটাকে বুঝেছিলাম, এবং তখন খুব শিশু বয়স, মানে ছোট ছিলাম, আমার বিয়ে তখন সদ্য হয়েছে, কত বয়স হবে, 22-23 বছর বয়স। তো সেবার প্রসেনজিৎ, তোমাদের বলেছি যে ও মারাত্মকভাবে টোর করতো, মানে ওই সময়টা কাজের এমন, ওর পুরো আপার আসাম ওর ইয়ে ছিল, ওর এরিয়া ছিল, ওকে ঘুরতে হতো। আর আর ডিব্রুগড়ে ওর হেড অফিস ছিল, তো হেড অফিসেও থাকতোই না, ওকে পুরো আপার আসাম ওকে সুপারভাইজ করতে হতো। তো 25 দিনও বাইরে থাকতো, একদম টানা বাইরে থাকতো। যারা জানে তারা জানে, ওই 4-5 দিন আসতো হেডকোয়ার্টারে। তো সেই সময়টাও ওই হেডকোয়ার্টারে রিপোর্ট করা, এইসব মানে খুব একটা সাহচর্য যাকে বলে পাইনি, মানে ভেরি ডিফিকাল্ট, মানে আমার জন্য। আমাকে অনেকেই বলেছিল যে ওকে সেটেল করতে দে, তারপর যাস, একটু কটা দিন শ্বশুরবাড়িতে থেকে যা, বা মা বাবার কাছে থাক, কলকাতায় আত্মীয় স্বজন আছে। কিন্তু আমি ভেবেছিলাম যে না, আমি সংসার যখন শুরু করেছি ওর সাথেই থাকবো। তো সেই থেকেই পথ চলা, ছেড়ে থাকা, বা আর এখন তো ধরো আরও বয়স হচ্ছে, এখনও অনেক সুযোগ আসে। মেয়ে চাকরি করে, মেয়ে বলে মা যাও না ঘুরে এসো, এখন তো আর পারি না, যে বেচারা একা একা অনেক কিছু পারে না করতে। তো যাই হোক, এটাই হচ্ছে জীবন। তো একবারের কথা যেটা বলছি, সেই সময় এরকম আমার মা গিয়েছিল আমার কাছে। তো মা যখন ফিরছে, তখন প্রসেনজিৎ আমায় বললো যাও না কলকাতায় মার সাথে গিয়ে কদিন ঘুরে আসো। তো মন খুব একটা যে ইচ্ছা করছিল তা না, প্রসেনজিৎকে ছেড়ে যাব, কিন্তু তা সত্ত্বেও আবার আমার মানে কলকাতায় যাওয়ার একটা টান, তো রাজি হলাম। তো ওখান থেকে আমাদের সমস্ত নাইট সুপারে করে ডিব্রুগড় থেকে আমরা গুয়াহাটি এলাম, এবং এখনও স্পষ্ট মনে পড়ে। তো নাইট সুপারে করে আমরা গুয়াহাটি এলাম, এবং গুয়াহাটি থেকে আবার ট্রেনে করে আমরা, আমার এক্স্যাক্টলি মনে নেই কোন রাস্তা দিয়ে আসে, কিন্তু একটা জায়গা দিয়ে ট্রেনটা যখন পাস করছে, তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়। যখন ট্রেনটা ঢুকছে, তখন আমি আর মা আমরা আসছি, প্রসেনজিৎ আমাদের তো উঠিয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো আমরা যখন ফিরছি, তখন ওই ট্রেনে যখন ওই স্টেশনটা দিয়ে বলবো কি না বুঝতে পারছি না, আমি জানি না, ভুল বলাটা উচিত না, কিন্তু তাও আমার কেন জানি মনে হচ্ছে ওইটা ডিমাপুর, মোস্ট প্রবাবলি, মানে যতটুকু আমার মনে পড়ছে। তো যখন ওই স্টেশনটা ঢুকছে, তখন সবাই বলছিল জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও, বাইরের গেটটা বুঝতে পারছিলাম না
তো যাই হোক, মানে আমি ওই জানলার দিকেই তাকিয়ে এরকম হাতটা করে বসা, ততক্ষণে ট্রেন কিন্তু ঢুকে পড়েছে মানে স্টেশনে। তো মা জানলাটাও বন্ধ করে গেছে। ইন দি মিন টাইম মানে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড মানে জানলাটা মা বন্ধও করবে, এরকম করে নামাবে, আর আমি এরকম করে বসেছিলাম ওই দিকে, মা নামাবে, সবাই বলছে জানলা বন্ধ করো, জানলা, ট্রেন ঢুকে গেছে স্টেশনে। ওখানকার একটি লোক, মানে ওখানকার ডিমাপুর বললাম, তার একটা কারণ হচ্ছে ওই চেহারাটা আমার মনে পড়ে, এরকম ছোটোখাটো চেহারা এবং ওই মানে ওদিককার মানুষের মতো চেহারা। হট করে হাতটা দিয়ে না আমার মুখটা এরকম করে ওই মানে ওই ট্রেনের ওই খিড়কি বা ট্রেনের ওই জানলা দিয়ে ঢম করে এরকম হাতটা ঢুকিয়ে আমার মুখটা এরকম করে, আর আমার মা তো আমাকে দু হাতে এরকম টেনে ভিতরে নিয়ে এসছে। তো তারপরে তো ওইখানে একজন ভদ্রলোক ছিলেন, নামিয়ে দিলেন, কিন্তু সমস্ত লক। ওখানে বোধহয় 30-40 সেকেন্ডস বোধহয় ট্রেনটা থেমেছে, যদি কারোর নামার হয় বা কিছু। তোমরা হয়তো আমার এই কথাটা শুনে হয়তো বুঝতে পারছো না যে এটা এরকম আর কি হলো, কিন্তু পরে যখন সবাই ঘটনাগুলো বলছিল তখন বুঝছিলাম যে জীবনের দাম মানে খেয়ালই করিনি যে ওই জায়গাটা দিয়ে যখন যাচ্ছে, মানে কোনো কারণে, আমি আর অত ডিটেলে যাচ্ছি না, এই জায়গাটার একটা হিস্ট্রি আছে, জায়গাটার একটা কী বলে, একটা গতি আছে ওই জায়গাটায় ট্রেন খুব একটা থামে না, এবং ওইভাবে ট্রেনের জানলা দরজা বন্ধ করে যাতে কেউ উঠে পড়তে না পারে। তো এইসব কারণে তখন বলছে যে তোমার তো খুব কপাল ভালো, আরও অনেক কিছু হতে পারতো, বা মানে দেখেছে বা এই ধরনের। যাই হোক, ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে এবং ওনারা বিভিন্ন রকমের ইনসিডেন্টস, বিভিন্ন রকমের ঘটনা বলছিল, যে নানা রকম। তো তখন বেশ কয়েক মিনিট চুপ করে বসেছিলাম, মা আমার দিকে তাকিয়ে বসেছিল, আমি মাকে দেখছিলাম আর ঈশ্বরের নাম করছিলাম যে অনেক কিছু হয়তো হতে পারতো, কিন্তু ঈশ্বরের প্রোটেকশানে মানে বেঁচে গেছি, কোনো কিছু হয়নি। তো তখন তো আর প্রার্থনা করতে এরকম জানতাম না, তখন প্রার্থনা নিজের জন্য ছিল, যে থ্যাংক ইউ ভগবানকে, তখনও ছিল প্রার্থনা, ঈশ্বরকে ছেড়ে কোনোদিনই বাঁচিনি। একটা নিঃশ্বাসও বোধহয় ঈশ্বরকে ছাড়া, বা আমার মন গড়া যে মায়ের চেহারা, কখনো সেই ঠাকুর মায়ের খেয়ালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের মনের খেয়ালে মাকে সাজাতেন না, ওই রকম যে যখন থেকে জ্ঞান হয়েছে মাকে কখনো এইভাবে দেখেছি, মাকে কখনো ওভাবে দেখেছি। মা কালো মা বলতামও, যার জন্য কালো মা, কিন্তু সেই মাকে কিন্তু টকটকে বেগুনি, টকটকে লাল রঙের শাড়ি পরা মনের খেয়ালে মাকে বানিয়েছি, মাকে ভাবছিলাম তখনও। কিন্তু এখনকার মতো যদি হতো তাহলে আমি ওই নাগা যে ভদ্রলোক বা ডিমাপুরের যে ভদ্রলোক আমাকে ছুঁলো ওইরকমভাবে, তার জন্য প্রার্থনা করতাম। কিন্তু হ্যাঁ, পরে করেছি, যে যাই হোক সেসব। তো সেটাই বলছি যে জীবন বুঝেছিলাম, এরকম অনেক অনেক ঘটনা এরকম হয়েছে। একবারের কথা, যেবার প্রসেনজিতের কলকাতাতে, এবং জায়গাটা হচ্ছে তোমার ওই গোলপার্ক গড়িয়াহাটের মাঝামাঝি একটা জায়গা, এক্স্যাক্টলি মনে নেই। ওইখানে পরপর সার দিয়ে ফলের দোকান, ওই সেই। কিন্তু আমি এটা আমার বিয়ের পরের কথা বলছি, আমার মানে ওই নাচের ক্লাসের সাথে আমার একটা কানেকশান হয়েছিল। আমরা তখন আসাম থেকে ফিরে এসেছিলাম, আমি মমতা শঙ্করের স্টুডেন্ট ছিলাম। তো বহুদিন পর, বিয়ের অনেকটা পরে, মানে আমরা যখন কলকাতায় ফিরেছি, অন্তত বছর 3-4 পরের কথা বলছি, একদিন তখন মাম্মাম হয়ে গেছে, মাম্মাম তখন শিশু একদম। তো এরকম একটা সুযোগ এসেছিল নাচের। তো প্রসেনজিৎ আমাকে কিছুতে মানা করে না, তো যাবে, আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমাকে অফিসে অমুক জায়গায় দাঁড়াবে, আমি তোমাকে তুলে নেবো। তো বন্ধুবান্ধবরা মিলে আমরা ওই জায়গাটায় এসেছিলাম, বেশ 9টা বাজে যখন এসেছি। তারপরে এক এক করে, কিরে রঞ্জনা, পারবি তো একা দাঁড়াতে, পারবি তো? হ্যাঁ এক্ষুনি প্রসেনজিৎ এসে যাবে। তো সেদিন আমি জীবন বুঝেছিলাম, যে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, এবং সেই সময়টা আমার কাছে মোবাইল ছিল না। প্রসেনজিতের কাছে কী ছিল বলো তো, তোমরা জানো কি না আমি জানি না, তখন পেজার বলে একটা জিনিস এরকম পকেটে, ওই মোবাইল ছিল না আমাদের, প্রসেনজিতেরও ছিল না, আমারও ছিল না। মোবাইলের কথা তখন শুনছি এরকম পেজার ছিল। তো পেজারকে আমি যোগাযোগ করার কোনো ব্যাপার নেই, তো প্রসেনজিৎ কোথায় বা কী কতক্ষণে আসবে বুঝতেও পারছিলাম না। তো ওখানে দাঁড়িয়েছিলাম, এবং আমাকে কিন্তু বেশ 45 মিনিট মতো, মানে 9:45 অবধি ওখানে দাঁড়াতে হয়েছে ওই জায়গাটায়। তো
তো আমার আবছা মনে পড়ছে বিজন সেতু না, সরি, ওই মানে গড়িয়াহাট যে ব্রিজটা, এখন সব ভুলেও গেছি, যে গড়িয়াহাটের ওপর দিয়ে যে ব্রিজটা উঠে গেছে তার নিচের মানে একদম শুরুর জায়গাটা খালি হয়ে গেছে একদম ওখানটা। তো যাই হোক, আবার মানে একটা ভয়, একটা বিভিন্ন রকম মানুষের ওখান দিয়ে সবাই যাচ্ছে, তো রাস্তাঘাটে গাড়ি আস্তে আস্তে কমে গেল, অন্ধকার ওই জায়গাটা। একটা মিষ্টির দোকান খোলা ছিল, সেই মিষ্টির দোকানের ঝাঁপটাও পড়ে গেল। তো যাই হোক, প্রসেনজিৎ তারপর চলে এলো। আবার বুঝেছিলাম যে জীবন থাকবে তবে তো প্রসেনজিৎকে পাবো, জীবন থাকবে তবে তো বাড়ি ফিরবো, জীবন থাকবে তবে তো মা বাবাকে দেখবো, জীবন থাকবে তবে তো মামামকে কোলে নেব। তো এইরকম মানে জীবনের মতো মূল্যবান, যেটা আমরা ইচ্ছা করলেও কিনতে পারি না, সেইটার যত্ন, তো সেটা আমরা খুব কম করি। আমরা ভাবি যে যত্ন মানে বোধহয় মুখে একটু ফেসিয়াল করে এলাম, বা চুলটা একটুখানি কালো করে এলাম, বা একটু জিম করলাম। বাহ্যিক যত্ন 100 বার দরকার। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমার একটু দরকার, একটু হলে বোধহয় একটু রিল্যাক্স হতাম। কিন্তু আমার মনের যত্ন, আমার মনের জিম আমি কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াসলি করতে থাকি, কারণ আমি জানি আমি নিজের মনের যত্ন না করলে আমি অন্য বাচ্চাদের আমি শেখাতে পারবো না। স্পেশালি বাচ্চাদের কথা বলছি, ইয়াং যারা, তাদের প্রতি আমার দায় অনেক অনেক বেশি। কেননা আমি আমার জীবন দিয়ে বুঝে গেছি যে বয়স যাদের হয়ে গেছে, যাদের অলরেডি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেই এক্সপিরিয়েন্স চেঞ্জ করে নতুন অল্টার করা ভেরি ডিফিকাল্ট, তারা করতে চায় না। তো যতক্ষণ না আমরা বাচ্চাদেরকে শেখাবো, নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, যে জীবনটাকে এতটা জীবনের মতো মূল্যবান, সেই জন্য প্রয়োজন হলে যাবে না কোনো জায়গায়, কোনো একটা গ্যাদারিং যেখানে বন্ধুরা, আমি না গেলে বন্ধুরা বলবে, ও তোর মা আসতে দেয় না, বলবে হ্যাঁ আমার মা আসতে দেয় না, তুই মামার সান, তুই মার কথায় চলিস, বলবো হ্যাঁ। গিয়ে যদি কোনো বিপদ হয়, তার থেকে না যাওয়া ভালো। কোনো রাতের পার্টি বা রাতের কোনো অ্যাভয়েড করার চেষ্টা করব। একটা ফিক্স, এগুলো জাস্ট আমি এক্সাম্পলস বলছি। তো বাহ্যিক এগুলো, আর মনের যত্ন, নিজের প্রতি মান, যে জিনিসটা পড়ে পাওয়া সেই 14 আনার মতো যেন না হয়, যে এগুলো সব না আমাদের বড় বড় যারা আমাদের স্পিরিচুয়াল গুরুস যারা, তারা কিন্তু সবাই মানে বলে গেছেন যে জীবনের প্রতি মানে যত্ন কাকে বলে, সেটা হচ্ছে নিজেকে মান করা। নিজেকে মান করা মানে নিজের অহংকে মান করা একদম নয়। আমার জীবনটা আছে, আমি কিভাবে সেটাকে কাজে লাগাচ্ছি, সেইটা মানে আমি সারাক্ষণ কাঁদছি, ওটাকে মূল্য দেওয়া বলে না, বা সারাক্ষণ অভিযোগ করছি, ওটাকে মূল্য দেওয়া বলে না। আমার জীবন মানে হচ্ছে সেই আনন্দময় ঈশ্বরের, যে আমাকে দেখে আমার সঙ্গে, আমি যদি কারোর জীবনে একটু হলেও, এরকম প্রচুর মানুষ আছে যাদেরকে আমারও কিছু দেওয়ার নেই, বা তাদের থেকেও আমার কিছু পাওয়ার নেই। কেননা রাস্তাগুলো, দরজাগুলো যেন বন্ধ, মনগুলো যেন স্টোন লাইক হয়ে গেছে। বলছে না স্টোন লাইক কর্মা, কিছু মানে যেটা সঞ্চিত কর্ম, আমরা কিন্তু অনেক সময় অনেক সঞ্চিত কর্ম আমরা পাল্টাই নতুন কর্ম দিয়ে, নতুন চিন্তার প্রলেপ লাগিয়ে। কিন্তু কিছু কর্ম আছে যেগুলো আমাদের পাল্টাতে চায় না, কেননা আমরা ইচ্ছা করি না, আমরা বুঝি না কাকে বলে জীবন। তো জীবনের মতো দামি এক একটা দিন, যতক্ষণ না বলে না যে জীবনের মুখোমুখি দাঁড়ানো, যে না হয়েছে সে বুঝতে পারবে না। যার জীবনটা খুব মানে খুব স্মুথ, গুড ফরচুন আছে, তার জীবনটা খুব স্মুথ কাটছে, সেই তোমাদের এই কথাটা আমি বারবার বলতে থাকি, যে দুটো গল্প তোমাদের বলতে থাকি। যে একজন আমার মেন্টরকে জিজ্ঞেস করেছিলেন যে এই এত সমস্যা আর আমি পারি না, আপনি আমায় বলে দিন কোথায় গেলে এই সমস্যা মুক্তি হবে আমার। তখন আমার মেন্টর বলেছিলেন, যাবে তুমি একটা জায়গায় সমস্যা মুক্তি আছে। তো নিয়ে গেছে গ্রেভিয়ার্ড, কবরখানার সামনে, যে এইখানে এখানে যতক্ষণ তুমি বেঁচে আছো হৃদস্পন্দন ডিম 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 করবে, মানে আমরা বেঁচে আছি, ওটাই জীবন। আর আরেকটা প্রশ্ন করেছিল যে ভুলে গেলাম, আজকাল মনে করতে পারি না। তো সেটাই বলছি যে জীবন হচ্ছে যে এতটা মানে দামি, যতক্ষণ বেঁচে আছি কি করে মানুষের, বলছে কাউকে খালি হাতে ফিরিও না, কাউকে না। যদি পারো 1 গ্লাস জল, যদি পারো একটু মিষ্টি বাতাসা, যদি তাও না পারো একটু হাসি, যদি তাও না পারো একটু থ্যাংক ইউ, যদি তাও না পারো একটু সুন্দর করে তাকিয়ে শুধু দৃষ্টিতে হাসি। মানে
কাউকে খালি, এটাই জীবন টু জীবন, যেটা ওই কবিতার মাধ্যমে আমি বললাম যে রোজ রাতে আমি তোমাকে ফিল করি, কিন্তু আমি আজকের দিনটাও বুঝি যে মিস হয়ে গেল। আমি আজকের দিনটাও আমার জীবনটাকে, নিজের জীবনটাকে, বলছে না যে নিজের জীবনকে পুজো করা, নিজের জীবনটাকে, মানে আমরা এত লিমিটেড, মানে সেলফ ইম্পোজড, আমাদের ওই ভুল ধ্যান ধারণার মধ্যে থাকি না, তার ফলে আমরা ওই জীবনের যে দাম আমরা বুঝতে পারি না। পেয়ে গেছি পড়ে পাওয়া 14 আনার মতো না, পড়ে পাওয়া 14 আনা যেরকম পেয়েছি, তার ইন রিটার্ন এই জীবনটা আমি কি কর্ম করছি, ওই দ্যাট ম্যাটার্স। আমি কিভাবে আমার জীবনটাকে, মানে মোস্ট ওয়ার্দি অফ লাইফ যেটাকে বলে, মানে আমি কি আমার লাইফটাকে ওয়ার্দি, মানে ওই ওয়ার্থ লিভিং করতে পারছি, নাকি এসে হি, মানে বলে না একটা পাখিও তো সেই রোজ সকালবেলা বেরোয়, অফিসে যায়, আবার রাতে ফিরে যায়। তো পাখির থেকেও, পাখিরও জীবন আছে, কিন্তু আমাদের তো জীবনের সাথে সাথে আবার এক্সট্রা সেই চৈতন্য বোধ। পানের মধ্যে লাল রং থাকে না, কিন্তু পান চিবোলে লাল আসে, এও ঠিক তাই। এগুলো সব ঠাকুরেরই উদাহরণ। তো যেটাই বলছি যে জীবন, যেটা মনে করতে পারছিলাম না, যে আমার তো কোনো, কেউ আরেকজন জিজ্ঞেস করেছিলেন যে আমার তো কোনো সমস্যা নেই, টাকা পয়সা আছে, খাওয়া দাওয়ার, মানে রান্না করার লোক আছে, বর ভালো কাজকর্ম করে, প্রচুর পয়সা করি, সব আছে, তো আমি কেন শুধু শুধু প্রার্থনা করবো? আমার তো ভগবান আমাকে দুহাত ভরে দিয়েছে, আমি কেন প্রার্থনা করব? তখন আমার মেন্টর ওকে বলেছে, মানে যে প্রশ্ন করে তাকে বলেছিলেন যে বলো দুঃখকে ডাকো, জীবনে দুঃখ আসুক। চমকে গেছিল যে দুঃখ আসবে, আমি তো ভালো আছি, গায়ে কাঁটা দেয় যে দুঃখ মানে কি? জীবনের একটা সাইড তো তুমি দেখলেই না, তুমি যদি না দেখো, তুমি যারা দুঃখে আছে তুমি তো তাদের কিছু, তুমি তাদের জন্য কিছু দিয়ে যেতে পারবে না। যারা অলরেডি ভালোতে আছে তাদের তুমি আলাদা করে কি দেবে? তাদের তো ভগবান দিয়েই পাঠিয়েছে। তো যারা দুঃখে আছে, যাদের কাছে নেই, যাদের হাত খালি, তাদেরকে তুমি শূন্য হাতে পাঠাবে? গ্যারেন্টি সামনের জীবনে তুমি কিভাবে আসবে জানি না, কারণ একটা সাইড খালি থেকে যায় না আমাদের ওই জীবন বোধ। তো সেজন্যই বলে যে 24 ঘন্টার মধ্যে অন্তত একটা ডায়লগ, মানে ডায়লগ বলতে একটা আলোচনা বা একটা কথা, একটা ফোন কল, বা একটু, মানে প্রত্যেকটার পিছনে কারণ থাকে, যে একটা কোনো কানেকশন, মানে মানুষের সাথে। বলছে আমি কোথা থেকে পাবো ওরম মানুষ যার প্রবলেম আছে, যার পেতে হয় না, প্রার্থনা করতে হয়। যেরকম তোমরা হয়তো অবাক হবে শুনলে, আমি এই নিয়ে এর আগে আমি অনেক কথা শুনেছি, সে বলে বলুক, সবাই তো আমার ছোট, বলে বলুক, সেটার জন্য কিছু না, কিন্তু তাও আমি আবার নির্লজ্জের মতো বলছি যে তোমরা জানো হয়তো কেয়া বলে একটি মেয়ে আমাদের এখানে ইউটিউবে আছে, কেয়া নিজেও আমাকে বোধহয় কিছু বলেছিল, সেই নিয়ে সবাই প্রতিবাদ করেছিল। সেই এরা সবাই আমার ছেলেপুলের মতো, সত্যি কথা। তো কেয়াকে আমি এখন মাঝে মাঝে, আমি খুব একটা ফেসবুক ইনস্টাগ্রামে যাই না, কিন্তু আমাকে যেতে হয়। আমার মেয়ে আবার ভীষণ, মানে কি বলবো, ভীষণ, কি বলে ওটাকে, ওয়ার্ডটা মাথায় আসছে না, আমার মেয়ে খুব পার্টিকুলার, মানে ও তুমি এইগুলো করছো, তুমি সেগুলো করছো, তো কই তুমি আমার পোস্টটা তো দেখলে না? আমি বললাম যে আমি তো ইনস্টাগ্রামে যাই না বাবু। না, যাবে, আমি যখন দিয়েছি তুমি যাবে। আজকে আমি 4খানা পোস্ট দিয়েছি, ও দিয়েছে ধরো ওর অফিসের কিছু দিল, বা কোথাও গেছে গ্যাদারিং, ও চায় ওর মা দেখবে সেগুলো। এবং শুধু দেখলে হবে না, আমি যে দেখেছি তার প্রমাণ হচ্ছে লাভ সাইন দিতে হবে। তো ওর ইনস্টাগ্রামের পোস্টের জন্য যাই, এবং তখন আমার কাছে কেয়ার ওই ইনস্টাগ্রামের ইয়েগুলো আসে। মায়ের মন তো, মনটা না মাঝে মাঝে খুব ইয়ে হয় ওর জন্য, আমি মানে বলে বোঝাতে পারবো না। খুব প্রার্থনা আমার ওর জন্য, খুব চেষ্টা মেয়েটা। দেখো, মানুষ তো আসবে নানা রকম বলবে, কেননা আমরা তো জীবনবোধ বুঝতে পারি না, রুট বুঝতে পারি না, কেন 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 আমি এরকম হয়েছি বলে আর সবাই যে আমার মতোই হবে তা তো নয়, এক একজনের এক এক রকম। তো কেয়াকে দেখি জীবনে টিকে থাকার জন্য ও কত রকম ভিডিও করছে, ওই সেই এক দুজে কে লিয়ে গানটার মতো, যে উস গলি কো সালাম, উস ডগর কো সালাম, উস সময় কো সালাম, সেরকম আমি ওর ওই চেষ্টাটাকে সালাম দিই, যে সুন্দর সৎ পথে থেকে তুমি রোজগার করো, ছেলে বা যেরকম যেই তোমার আছে, তুমি ভালো থাকো, দিনে দিনে তোমার মানুষ হিসাবে তোমার আরও উন্নতি হোক। ওর খুব খুব চেষ্টাটা আমার চোখে পড়ে, মানে অন্য কিছু। সত্যি কথা, আমরা তো কাউকে জাজ করার মতো কেউ নেই, আমাদের সে ক্ষমতা নেই। আমি কি দেখছি, আমার দেখার কি বলবো,
আজকাল ভাষা আসে না, আমি কিভাবে দেখছি, বলছে না একটা জিনিস মানুষ অনেক রকমে অনেকে অনেক রকম দেখে। আমি ওই জীবনটাকে দেখি যে ওর জীবনটাকে কত চেষ্টা, যে আমরা সেই বলে না যে আমি ধরে আছে জীবনটা, হোল্ড হোল্ড হোল্ড। সেই বড় বড় তোমরা যদি যুদ্ধের সিনেমা দেখো তো ওটাতে ওয়ার ক্রাইজ হয় না, তার মধ্যে একটা আছে হোল্ড হোল্ড, মানে যে বলছি না আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে হোল্ড করতে বলছে। পোস্ট যেরকম লোঙ্গেওয়ালা ওই যখন পোস্ট 3,500 মানে প্রতিবেশী রাষ্ট্র থেকে ঢুকেছিল আমাদের শত্রু, আর আমরা মাত্র 120 জন, তখন যিনি মানে চার্জ ছিলেন তিনি বলেছিলেন যে আমি পোস্ট ছাড়বো না, তোমাদের যদি পোস্ট ছাড়ার হয় তোমরা চলে যেতে পারো, কেননা একবার যুদ্ধ শুরু হলে কিন্তু আর ছাড়তে পারবে না। ওই জন্য বলে যুদ্ধ তখনই শুরু করো যদি মনে করো শেষ অবধি, অর্ধেক যুদ্ধ ছেড়ে চলে যাওয়া ওটা জীবনবোধ না। তার জন্যই বলে যে যুদ্ধ তখনই করো, নাহলে যুদ্ধ শুরুই করো না, আর যদি যুদ্ধ করো তো একদম শেষ অবধি দেখো। তো সেটাই বলছে হোল্ড, ওই কেয়াকে দেখে না আমার হোল্ড মনে হয়। আর এই এত দূর থেকে আমি ওর জন্য প্রার্থনা পাঠাই, আমি জানি না কোথা থেকে কিভাবে, তবে আমার ওই চেষ্টাটাকে সালাম, যে ও চেষ্টা করে যাচ্ছে। তো যাই হোক, ওর ছেলেটা দাঁড়িয়ে যাক জীবনে। তারপরে আমি সবাইকে তো খুব একটা চিনি না, তো এটাই ভাবি ভালো থাক ওরা। তো সেটাই বলছি, জীবনগুলো এতটাই দামি, আমরা না জীবনটাকে দামি না ভেবে আমরা এদিক ওদিক অধর্ম করে ফেলি, নানা রকম আমরা কথা বলে নিজেদেরকে ওয়ার্থ লিভিং যেটা সেটাকে নষ্ট করে ফেলি। মানে এমন দিন যায় কি, যেগুলো এমন একটা দিনও কি যায় যখন আমি মানুষের সম্বন্ধে আলোচনা করি না, এমন একটা দিন যায় যখন আমি মানুষের সম্বন্ধে কোনো নেগেটিভ কিছু ভাবি না। যে ইভেন যখন আমরা স্নান করি, বলছে মানে এটা কর্মের একটা মারাত্মক একটা যখন আমরা স্নান করি তখন বেসিক্যালি আমরা খুব একটা মানে আমাদের মাথাটা তখন ওই মানে আমাদের থাকে না কিছু, বলছে পারপাসফুলি তখনও প্রার্থনা করো মানুষের জন্য, মানে মাথাটা সবসময় মানে এই জীবনটা যখন পেয়েছো এতটাই মূল্য দাও। মূল্য মানে শুধু নিজের মূল্য না, যে ও আমায় এই করে, এগুলো সমস্ত মানে এখন শুনলেও কান ঝালাপালা করে। তো কতটুকু আজকে তুমি সারা জীবনে মানুষের জন্য, আজকে ভগবানের কাছে অন্য আরেকটা মানুষের জন্য তুমি ভালো আছো, তার মানে তোমার কতটা দায়িত্ব। এরকম প্রচুর মানুষ যারা ভালো নেই তাদের জন্য, যেরকম আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যে মানে সংসারী ভক্তদের কথা, যে তোরা যদি না করিস আমার এই সন্ন্যাসী ছেলেগুলো করবে কি। তো এও তো তাই, কাকে বলে তোমার মাধুকরী, এও তো তাই। আমাদের ভিতর থেকে সেই ভালোবাসা, আমাদের ভিতর থেকে সেই ভালোবাসা, সেই প্রার্থনা, এগুলো তবে তো ওয়ার্থ লিভিং। মানুষ হয়ে জন্মালেই কি হয়, সে স্বামীজি একটা কথা আমি কমিউনিটিতে দিয়েছিলাম না, যে মানুষ তো আসছে যাচ্ছে সমানে, কজন দাগ রেখে যেতে পারছে। তো আমি কি চাইবো আমার জীবনটাকে সেই দাগ রেখে যাওয়ার মতো? কারণ আমার খুব ইচ্ছে যে আজকে যখন আমি ঘুমিয়ে পড়বো আমার কাল ওই হাফ যতটুকু করেছি সেখান থেকে আবার শুরু হবে। এই করতে করতে আবার যখন ওই পারে চলে যাব তখন আবার যতটুকু এখানে করে গেলাম ওখান থেকে শুরু হবে, হবেই হবে, হবেই হবে, নাহলে অচেনা লোক কি করে ভালোবাসে। তো সেটাই বলছি, শুধু এই জন্মের হতে পারে না, অচেনা লোক ভালোবাসবে। মানে একটা অচেনা লোকের যখন, যার সঙ্গে আমার কোনো স্বার্থ নেই, সে যখন আমায় ভালোবাসছে, সে যখন আমাকে মনে হচ্ছে রঞ্জনী তোমাকে তোমার কথা, এগুলো কিন্তু এমনি এমনি আসে না, অপার্থিব বলতেই বলে, যেটা শুধু এই জন্মের নয়। এটা সেটা করতে গেলে আমাকে ওই ধ্যানে, আমাকে ওইটাতে থাকতে হবে, যে আমি কত মানুষের হিসাব করে গুনে যে এই মাসে আমি এতগুলো মানুষের জন্য প্রার্থনা, এটা একটা নেশার মতো, একটা প্যাশন, যে কতগুলো মানুষের জন্য আমি, তাহলে হবে গিয়ে ওয়ার্থ লিভিং। আর এইটুকুই বললাম তোমাদের, অনেকটাই বকবক করে ফেললাম, মনে অনেক রকম কথা আসে, বলতে ইচ্ছা করে, সব শেয়ার করা হয়তো যায় না, কিন্তু চেষ্টা করলাম। আর রাখিকে বললাম তোকে অনেক ভালোবাসা, অনেক ভালো থাকিস। আর এইটাই আমার মনে হলো যে জীবনের মতো অ্যাবসলিউট মানে আনন্দ বা অ্যাবসলিউট যেটাকে বলে সেই রকম গিফট বা উপহার, মানে এমন কিছু যেগুলো কেনা যায় না জীবনের মতো আমার কাছে সত্যি। আর সমস্ত কিন্তু রিলেটিভ, যে কোনোটাই মানে আজকে আছে কালকে চেঞ্জও হয়ে যেতে পারে, কিন্তু জীবনকে যদি আমরা সেই মান দিতে পারি তো তাহলে কিন্তু অনেকটা
ওয়ার্থ মনে হয় বেঁচে থাকার একটা। তো খুব ভালো থেকো তোমরা সকলে, আর যে যেখানে আছো কজে থেকো।